মানুষই কিন্তু এখন আতঙ্কিত, এবং এই আতঙ্কিত মানুষের পরিমাণটা হলো 75%। এর মধ্যে বিএনপিরও আছে, সবাই আতঙ্কিত। আর 25% মানুষ আতঙ্কিত না। তো কারণটা আমি বলি আপনাকে। দেখেন, বাংলাদেশে এখন কালেমার পতাকা যদি উড়াইতো তাহলে পরে কোনো সমস্যা ছিল না। আর কালেমার পতাকা উড়বেই বা কেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা পতাকা আছে। যদি আপনি ব্রাজিলের পতাকা উড়াইতে না চান, অন্য দেশের খেলার পতাকা উড়াইতে না চান, তাহলে পরে আপনি বাংলাদেশের পতাকা উড়ান। যে পতাকাগুলো উঠতেছে এর একটা পতাকা যদি আপনি সৌদি আরবে উড়াইতে পারেন, কেউ উড়াই, সাথে সাথে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে তারা। কারণ এখন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে পতাকাগুলো দেখতেছি, বাংলাদেশের একটা পতাকা যদি আপনি আমেরিকায় যে উড়ান বা দক্ষিণ আফ্রিকায় উড়ান, সেটা দেখলে পারে কিন্তু মানুষ বলবে যে এটা বাংলাদেশের পতাকা। তদ্রূপ আপনি যদি আইএস এর একটা পতাকা উড়ান, তাহলে এটা বিশ্ববাসী দেখলেই চিনবে, আমরা দেখলেই চিনবো যে এটা হলো আইএস এর পতাকা। এখন আপনি বললে তো হবে না যে এটা কালেমার পতাকা, কারণ বিশ্বে এই পতাকাটা হলো ব্যান্ডিং। কারণ বাংলাদেশটা হয়ে গেছে এখন হামাস দেশ। আর হামাস যে পতাকাটা ব্যবহার করে, একেবারে একই ডিজাইন, একই প্যাটার্ন, একই ক্যালিওগ্রাফি, সেই পতাকা এখন পথ পথ করে উঠতেছে সারা বাংলাদেশে হামাসের। তারপরে আল কায়দার যে পতাকাটা ছিল সেই পতাকাটাও উঠতেছে। তারপরে মধ্যপ্রাচ্যে আইএসআই জঙ্গিরা যে পতাকাটা ব্যবহার করত, সেই পতাকাটা এখন বাংলাদেশে উঠতেছে। খালি যে উঠতেছে তা না, এই সমস্ত পতাকা নিয়ে এখন প্রকাশ্য সারা দেশে মিছিল হইতেছে। হোন্ডা মোটরসাইকেল, তারপরে বিভিন্ন ধরনের মাইক্রো গাড়ি নিয়ে হাজার হাজার পতাকা নিয়ে সারা দেশে মিছিল হইতেছে। এটা তো আর ওই যে খেলার পতাকা উড়াইছে দেখে তার প্রতিবাদে তো না, এটা একটা অজুহাত, ছুতা। তাহলে এখন কথা হলো কি, যে এই যে সারা দেশে এই পতাকাটা উঠতেছে, তো পৃথিবীর মানুষ সবাই তো দেখতেছে, আমরাও দেখতেছি। হয়তো বাংলাদেশের মানুষ এদের ভয়ে কেউ কথা বলতেছে না, সরকারের দিকে চেয়ে রয়েছে, কিন্তু সরকার কাছ থেকে কোনো বিবৃতি আমরা এখন পর্যন্ত পাইনি এই ব্যাপারে। অনেকে পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ নীরব থাকতেছে। পুলিশ বলতেছে আমরা জানি না কে বা কারা পতাকা উড়িয়েছে, কিন্তু ভিডিও ফুটেজে তো দেখতেছি যে কারা পতাকা উড়িয়েছে, কারা এটা রক্ষণাবেক্ষণ করতেছে। এমনকি পুলিশও নাকি ভয়ে এই পতাকায় হাত দিতেছে না। খিলগাঁয় আমার বাড়ি থেকে 500 গজ দূরে একটা পুলিশ চেকপোস্ট আছে, সেখানে বোমা সেট করতে আসছিল 2 জন মাদ্রাসার ছাত্র জঙ্গি। তো জনগণ ধরে ফেলছে এদেরকে। যে বোমাগুলো উদ্ধার হয়েছে ওখানে বাস্ট হইলে পারে কি ঘটতো এটা বলা মুশকিল, ভয়ঙ্কর বোমা ওটা। তাহলে এখন সারা দেশে আইএস এর পতাকা উঠতেছে, হামাসের পতাকা উঠতেছে, আল কায়দার পতাকা উঠতেছে। এখন যে জঙ্গি সংগঠনগুলো ছিল, তাহলে এই পতাকাগুলো বাংলাদেশে উড়াইতেছে, এগুলো কারা? এটা তো আমরা এদেরকে চিনি। বাংলাদেশে গুলশানে যে হলি আর্টিজেনের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল, এটা করেছিল কারা? বাংলাদেশে 500 জায়গাতে বোমা বাস্ট হয়েছিল, যে জেএমবি করেছিল, এরা কারা? এদেরকে কি আমরা চিনি না? বাংলাদেশে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন যেগুলো ছিল, এগুলো কারা? বিভিন্ন সময় 2 দশকে যারা বিভিন্ন স্থানে জঙ্গি কার্যক্রমে ধরা পড়েছিল, অনেক ব্লগারকে হত্যা করেছিল, জজকে হত্যা করেছিল, অনেক জায়গায় বোমাবাস করেছিল, এরা অনেকে সাজাপ্রাপ্ত ছিল, অনেকে জেলে ছিল, অনেকে আত্মগোপনে ছিল।
5ই আগস্টের পরে জেলখানার গেট খুলে দেওয়া হয়েছে, এখন তারা সবাই এক জায়গাতে হয়েছে। এদেরকে তো আমরা দেশবাসী চিনি, সবাই চিনি, এবং এই কারণে সব হয়ে গেছে। আরো সবচেয়ে আতঙ্কিত দেশবাসী এই কারণে যে সেনাবাহিনীর একজন, যেমন ধরুন কর্নেল, সেনাবাহিনীর মেজর, আরো উপরের লেভেলের, নিচের লেভেলের এই সমস্ত কর্মকর্তারা এদের সাথে যোগ দিয়েছে। দিয়ে এখন ওই যে রাওয়া ক্লাব আছে সেইখানে দেখতেছি এদের আস্তানা হয়েছে। এটাকে আপনি জঙ্গিদের হেডকোয়ার্টারও বলতে পারেন। এখন আমাকে যদি প্রশ্ন করেন যে এরা, আপনি জঙ্গি বলতেছেন, এদেরকে আপনি কি বলবেন? মুফতি ইজাহার একটা ভিডিও বার্তা দেয় প্রথম, যেহেতু আর্জেন্টিনার পতাকা উঠতেছে বাংলাদেশে, ব্রাজিলের উঠতেছে, খেলা দেখা হারাম। এখন কিন্তু ভয়ে কেউ খেলাও দেখে না তেমন, যার ঘরে খেলা দেখে বেশিরভাগ। এক জায়গাতে বিশ্ববিদ্যালয়ে হয় এটা ভিন্ন, কিন্তু বাকি দেশ আতঙ্কিত। খেলাধুলা ঘরে সাউন্ড কমাইয়া দিয়া বা সাউন্ড লেস করে অনেকেই দেখতেছে। তো যাই হোক, ভিডিও বার্তা দিল মুফতি ইজাহার চট্টগ্রাম থেকে যে তোমরা সবাই কালিমার পতাকা লাগাই দাও। এই মুফতি ইজাহারটা কি? মুফতি ইজাহার আমেরিকাতেও নিষিদ্ধ। আমেরিকার যে লিস্ট আছে, বিশ্বব্যাপী যে জঙ্গিদের লিস্ট আছে, সেখানে মুফতি ইজাহারের নাম আছে। এই যে 21শে আগস্ট যে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছিল, মুফতি হান্নানের ফাঁসি হয়েছে, এরা করেছিল কারা? এদেরকে তো আমরা চিনি। এই সমস্ত পরিচিত মুখগুলাই তো অর্গানাইজড হইয়া, মানে এত শক্তিশালী হইয়া তারা এখন সারা দেশে এটা মাইনে নেওয়া সম্ভব। দেখেন তো এই ব্যাপারে কেউ মুখ খুলছে? বাংলাদেশের লোক কথা বলার মতো সাহস আছে কারো? নাই। কারণ কি? রয়েছে তারেক রহমানের দিকে। পুলিশকে জিজ্ঞেস করলে বলে আমরা দেখি নাই। চিন্তা করা যায় যে পুলিশের সামনে দিয়ে মিছিল যাইতেছে, পতাকা লাগাইতেছে, পুলিশকে যদি বলি যে ভাই এগুলো কি হচ্ছে বা কারা লাগাইতেছে, কয় আমরা চিনি না। আমরা আপনার সামনে দিয়ে গেল তো, তাহলে আপনি যে বলছেন দেখি না, ভাই এইসব ব্যাপারে আমাদের বেশি জিজ্ঞেস করেন না, পুলিশ ওখান থেকে সরে জায়গা। এই অবস্থায় আমরা আছি। আচ্ছা, আরেকটু আছে হলো এই যে গত 2 বছর ধরে আমরা দেখতেছি কি জামায়াতের প্রায় 7,000 শিবির কর্মী বা আরো মাদ্রাসার ছাত্ররা পাকিস্তানে গিয়ে জঙ্গি ট্রেনিং নিতেছে। এই তথ্যটা আমরা কই পাইলাম? একদিন পাকিস্তানের একটা জঙ্গি সংগঠনের সাথে সেনাবাহিনীর গোলাগুলি হয়, বাংলাদেশে 3 জন মারা যায়। তাদের লাশও তো মনে হয় 2জনের লাশ বাংলাদেশে পাঠাইছে। তারাই এই তথ্য দিছে যে আমাদের জেলেও অনেকে বন্দী আছে, আপনাদের 7,000-এর মতো শিবির কর্মী এখানে ট্রেনিং নিতেছে, এরা দেশে গেলে আপনারা ট্যাকেল দিতে পারবেন না। আরো তথ্য দিছে যে আপনাদের বিমান বাহিনীতে অনেক অফিসার হিজবুত তাহরীর এই জঙ্গি সংগঠনের সাথে জড়িত। পরে যখন বিমান বাহিনী এটা তদন্তে নামছে, অনেক বিমান বাহিনীর অফিসার কিন্তু, যারা সদস্য ছিল, এরা কিন্তু চাকরি ছেড়ে পালাই গেছে। আর যারা ছিল কয়েকজনকে গ্রেপ্তার করছিল। এখন কি হয়েছে এটা তো আর ওরা বাইরে কিছু বলে নাই। সবচেয়ে বড় সমস্যা হলো এই জায়গাতে। এখন এই 2 বছরে পাকিস্তান থেকে জঙ্গিরা নিয়মিত বাংলাদেশে আসতেছে যাইতেছে, আমরা কিন্তু চিনি তাদেরকে। তালেবানের শীর্ষ জঙ্গি কমান্ডার, ওনার ওখানে দেখলাম মামুনুল হককে, আমাদের বাংলাদেশে হেফাজতে ইসলামের মামুনুল হককে দেখলাম ওনার সাথে মাদ্রাসায় বসে বৈঠক করতেছে। ফেসবুকে আমরা দেখেছি, তারাই দিয়েছে। তার কিছুদিন পরে সেই কমান্ডার বাংলাদেশে আসলো, সরকারের কাছে আসে না, কিন্তু আসছে হলো মামুনুল হকের মোহাম্মদপুরের মাদ্রাসায়। উনি একলা না, পুরো টিম। তারপরে সে বিভিন্ন মাদ্রাসা ঘুরছে, যতদিন খুশি চলে গেছে। উনি যাওয়ার পরই উনি যে মাদ্রাসাটা কেরানীগঞ্জে রেখি করছিল, পরিদর্শন করছিল, সেখানে একটা ভয়াবহ বোমা বাস্ট হলো। 3তলা বিল্ডিং এর দোতলায় বাস্ট হয়ে দোতলা থেকে উপর সাইড পুরোটা উড়ে গেল। এই ধরনের পাকিস্তানের অন্তত 20টা জঙ্গি সংগঠনের বিভিন্ন সদস্যরা বাংলাদেশে আসতেছে যাইতেছে আমরা দেখতেছি। আবার বাংলাদেশের এরা একেবারে নির্বিবাদে চাইতেছে আসতেছে। সব তথ্য কিন্তু আমরা
পাইতেছি। তাহলে শুধু এখানে না, ভারতের ইসরায়েলি দূতাবাসের যিনি দূতাবাসের রাষ্ট্রদূত, উনি বলছে যে বাংলাদেশে 1 সপ্তাহ আগে বলছে যে বাংলাদেশে কিন্তু হামাসের কার্যক্রম চলছে। তখন আমরা পাত্তা দিই নাই, আমরা বলতেছি যে দূর এটা ভুয়া। উনি বলার 1 সপ্তাহ হয় নাই, 3 দিন পরেই বাংলাদেশে হামাসের পতাকা পথ পথ করে এখন উঠতেছে, আমাদের মাথার উপর উঠতেছে। আমরা নামাইতেও পারতেছি না, বলতে পারতেছি না। তাহলে এখন কথা হলো কি, মধ্যপ্রাচ্যের সব জঙ্গি সংগঠনগুলা ওইখানে আন্তর্জাতিক চাপে বোমা হামলায় ধরপা করে তারা কোন ঠাসা হইয়া ঢুকতে 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 এখন পাকিস্তান হইয়া এখন তো বাংলাদেশে ঢুকে গেছে। এখন এরা সব একটা ভয়ঙ্কর ব্যাপার। খালি একলা বাংলাদেশের না, বাংলাদেশের সাথে তারা যোগ দিছে, এবং যোগ দিয়া দেখেন যে কোনো মুহূর্তে ভারতের হামলা বাংলাদেশে কিন্তু হইতে পারে। এখন কেন হইতে পারে, আজকে যে তথ্যটা পাইলাম, ভারত এবং ভারতের র এবং মোসাদ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পৃথিবী বিখ্যাত, তারা চিহ্নিত করছে বাংলাদেশের ভারত সীমান্ত অঞ্চলে 6টা জায়গায় তারা ঘাঁটি আছে, 6টা মাদ্রাসায় তারা ঘাঁটি আছে। তাহলে এই 6টা মাদ্রাসায় কিন্তু যে কোনো মুহূর্তে ভারত অ্যাটাক করতে পারে। এখন এখানে বসে আছি, আমি যে কথা বলি, আমার কথা কেউ প্রতিবাদ করবে, গালি দিতে পারবে যারা মূর্খ, কেউ প্রতিবাদ করতে পারবে না বা আলোচনা করতে পারবে না আমার সাথে। আমার কাছে এই তথ্য আছে যে এই 6টা জায়গাতে যে কোনো মুহূর্তে বোমা হামলা হতে পারে, এবং হামলা হইয়া কেউ যাতে বলতে পারে না পারে যে কেন হামলা করলা, তারা সেখানে নামবে প্যারাশুটার, সেখান থেকে তারা বোমা, অস্ত্র এবং জঙ্গি কার্যক্রম এটা উদ্ধার করবে, ওরা বিশ্ববাসীকে দেখাই দিবে। এই বিপদের মধ্যে আছি আমরা, কি চেষ্টা চেয়েছিলাম? জি না, জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জঙ্গিবাদ বিষয়ে আমরা শুনলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে দেবেন। আর আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর জানাই, সম্ভবত আজকেই আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। আমি একটা অনুষ্ঠানে তার নাচ দেখেছি, খুবই ভালো লেগেছে। আমরা তাকে হারিয়েছি, তিনি 50 বছর থাকতে চেয়েছেন, কিন্তু আমরা একজন যোগ্য মানুষকে হারিয়েছি, তাকে বুঝিনি। নাচ গানের কি অবস্থায় যেত আমরা সেটি চিন্তা করতে পারবেন না। এবং খুব আনন্দ ঘন মুহূর্ত তিনি কাটাচ্ছেন। শিশু মৃত্যু, বাংলাদেশের বেহাল দশা, এই অবস্থায় কিভাবে নাচতে হয়, গাইতে হয়, আমরা সেগুলো তার কাছ থেকে শিখতে পারতাম, কিন্তু আমরা বঞ্চিত হলাম। যাই হোক, সামাদ ভাই, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা যে জিনিসটি জানতে, তুরাগ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তুরাগ নাকি রক্তাক্ত, তুরাগে নাকি লাশ পাওয়া গেছে, 3টি লাশ পাওয়া গেছে, 7 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে 3 জনের লাশ পাওয়া গেছে, 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুরাগ বিষয়ে পুলিশ প্রশাসন একটা বিবৃতি দিয়েছে যে এটা গুজব, এটা গুজব, ঠিক আছে। আবার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা মেইন স্ট্রিম কোনো পত্র পত্রিকায়ও কিন্তু নিউজ ওইভাবে আসেনি। তো প্রথম আলো একটা নিউজ করেছে যে এইটা এই কি বলেছে বা আমরা কিছু না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, এটা ভাইরাল হচ্ছে যে এখানে কিছু একটা ঘটেছে। 22শে জুন থেকে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল মিটিং হয়েছিল, সেই বিষয়টা নিয়ে একটা খুনাখুনি হয়েছে, এই ধরনের গুঞ্জন শোনা যায়। আপনার ভান্ডারে কি আছে একটু যদি বলেন প্লিজ। এটা হলো কি, যাই হোক, ওসি সাহেব যে এটা বিবৃতি দিছে, জি, এটা ওনাকে অনেক ধন্যবাদ আমি জানাইলাম। কারণ হলো কি, যে সারা দেশটা জঙ্গিতে ভরে গেল, আমরা পুলিশে জিজ্ঞেস করলে পালাই যেতেছে, বলে না। অন্তত যদি এই ওসির মতো বলতো যে না, টাঙ্গাই নাই, ওই পতাকা তো আমি দেখি না, এটাও যদি বলতো তাহলে তো একটা কথা ছিল। কিন্তু কোন পুলিশ অফিসার এটাও বলতেছে না। আরে ভাই, জঙ্গি কার্যক্রম চলতেছে, পুলিশের জায়গায় যেখানে বোমা উদ্ধার হলে কারা, ভাই জানি না। ওসি যে বলছে এই কথাটা সাহস করে যে এটা গুজব, তাহলে আমরা তো কোনো কর্তৃপক্ষ পাইতেছি না বাংলাদেশে জিজ্ঞেস করে। তারেক রহমান পর্যন্ত নীরব, যে সারা দেশ যে ছেয়ে গেছে হামাসে, ওনার দিকে চেয়ে রইলাম যে কিছু একটা বলুক, স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে চেয়ে রয়েছে কিছু একটা বলুক, একেবারে নীরব। এখন ওসব যেটা বলছে, এখন এই লাশ গুলো কই রাখবো? 3টে লাশ পাওয়া গেছে এবং তাদের পরিচয় শনাক্ত হয়েছে। 2 জন তো পদবীধারী ছাত্রলীগের নেতা, আর 1 জন হলো কর্মী, আর বাকি 4 জন তো এখনো গুম।
তাদের পরিবার যে কান্না করতেছে, এই পরিবারগুলার কান্নায় তুরাগ নদের আশেপাশে কারবালা প্রান্তরের সেই হাই হোসেন র বুঝে গেছে। এদের চোখের জল কামতে কামতে শুকিয়ে যেতেছে। আমরা আমাদের বিভিন্ন লোকের মাধ্যমে শুনতেছি, আমরা মিডিয়ায় দেখতেছি। কোন মিডিয়া? সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি সাহেব বলতে চাই, তাইলে আপনি বলেন এই লাশগুলো কার? আরো যে 4 জন লোক পাওয়া যেতেছে না, তাদের পরিবার কান্নাকাটি করতেছে এবং বিভিন্ন দপ্তরে দৌড়াইতেছে, সেই লোকগুলা কোথায়? ঠিক আছে, সাঁতার কাটতে গিয়ে নাকি মারা গেছে? সাঁতার কাটতে, জি হ্যাঁ, এটা বলেন, এটা স্বীকার করেন যে সাঁতার কাটতে যে এরা মারা গেছে, এটা স্বীকার করেন। কিন্তু এখন এই বর্তমান যুগে এগুলো তো ভাই গোপন করা যায় না। এখন হলো সোশ্যাল মিডিয়াটাই হলো মেন, এইটা কারো কন্ট্রোলে নাই, ডাইরেক্ট দিয়ে দিতেছে ছবি সহ। তাইলে আপনাকে এটাই বিশ্বাস করতে হবে। তবে একটা কথা হলো কি, শুধু তুরাগের কথাটাই তো আমরা বললাম। তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমা হয়, এটাকে কিন্তু কারবালা প্রান্তর বলা হয়। সেই কারবালায় হাই হোসেন রব এতগুলা পরিবার কান্দাকাটি করতেছে, এটাকে ভাই আপনি গোপন করবেন কিভাবে? আচ্ছা, তাহলে আরেকটা খবর দিই, খালি তুরাগেরটা বললে তো হবে না। বর্তমানে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে 313 সদস্য বিশিষ্ট ওই আল বদর বাহিনীর প্যাটার্নে একটা বাহিনী গঠন করা হয়েছে। সে বাহিনীর উপদেষ্টা হলো আবার ব্যারিস্টার একজন আছে শাহরিয়ার, সে উপদেষ্টা। আরেকজন উপদেষ্টা হলো ওই দেখবেন চোখগুলা গোল গোল, কপালে 4 তারা মার্কা টাক হয়ে গেছে, এই ব্যারিস্টার, এরা উপদেষ্টা। কথা হলো কি, এই লোকগুলা তো বাংলাদেশের লোক বলে আমার মনে হয় না ভাই। এদের কথাবার্তা, চাল চলন কি ভয়ঙ্কর ধরনের হুমকি, ওনাদের হুঙ্কার। আমি অনলাইনে দেখে 5 গ্লাস পানি খাই, ধরে দেখে সামনাসামনি পড়লে যে কি হয় আল্লাহ জানে। সরকার বলতেছে উনি 71-এ 3 লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে, তার মধ্যে 2.25 লক্ষ হলো বিহারি ওর জাত ভাই যেগুলো, আর 75,000 বাংলাদেশি এটি মারছে হলো ভারতীয় বাহিনী। এখানে একটা মানুষকে পাকিস্তানি বাহিনী মারে নাই, আর ধর্ষণ তো হয় নাই। 11 জন না 15 জন ধর্ষণ হয়েছে, এটা ওই মুক্তিযোদ্ধারা করছে। এই তো যাই হোক, ওটা আমাদের আলোচ্য বিষয় না। এখন বাংলাদেশের অস্তিত্ব তারা স্বীকার করে না। এই যে হত্যাকাণ্ড গুলো, হত্যার দিকেই যাই আমি। এখন শফিকুর রহমানের নেতৃত্বে যে কিলার বাহিনী, এটা খুব সত্য ঘটনা। অর্থাৎ ওরা নাম ভিন্ন দিছে, কিলার বাহিনী নাম দেয় নাই, কিন্তু আল বদর নামটা কত সুন্দর ছিল। তারা কামটা করছে কি, বুদ্ধিজীবীদের হত্যা করছে না সব। তাহলে এখন 313 জন নিয়ে এখন সুন্দর একটা নাম দিছে, অপারেশন কি জানি, অপারেশন নামটা দেখি মোবাইলটা। এদের কাজ হলো ফ্যাসিবাদ যে ফিরতেছে, নামটা এরকম, এদের ঠেকানোর কাজ। সদস্য 313। এরা দেশে বিভিন্ন জায়গায় কিলিং করতেছে, পুলিশকে দিয়ে কিলিং করাইতেছে। চট্টগ্রামে একটা তাজা আওয়ামী লীগের ছেলেকে ধরে নিয়ে গেল রাখতে, পরের দিন লাশ দিয়ে দিল পুলিশ হেফাজতে। ফরিদপুরের ছেলেটা আইনের স্টুডেন্ট, সেই ভিডিও আমাদের কাছে। তাকে মারতেছে, ধরতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে। ওই যে 5 জন পুলিশ তার কাছে ছিল, ওই ছেলেটা এত সবল, ওই ইচ্ছা করলে ওই 5 জনকে মাইরে চলে যেতে পারতো। সে তো কোনো রুগী না। ডিবির লোকের সাথে তর্ক বিতর্ক করলো, তাকে ডিবির গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। তার মাকে বলা হলো রাত্রে যে তুমি 1 লাখ টাকা নিয়ে সকালে আসো। তার মা 1 লাখ টাকা নিয়ে সকালে যে দেখে ছেলের লাশ। ভাই, হত্যা তো হচ্ছে, শুধু এখানে না। এখন তো এই যে বদর বাহিনীর আদলে যে বাহিনী গঠন করছে, এই বাহিনী 2টা হত্যা করছে 2 দিনে। এগুলো তো বললাম প্রশাসন দিয়া। আরেকটা যুবলীগের ছেলের গলা কাটছে, হাত কাটছে তার বাড়ির সামনে। এটা হলো এই বাহিনী, শফিক বাহিনী আর নতুন। আর একটা ছেলেকে হত্যা করছে, এগুলো তো ভিডিও আসতেছে। এখন এই কারবালার কথা কি বলবো? তাহলে সারা দেশ যে তোলপাড়, যে 7 মার্ডার, সরকারের তো একটা বিবৃতি দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো বলতে হবে, এটাই বলুক যে এটা ভুয়া,
বা ভুয়া তো বলতে পারবে না। এই লাশগুলো কার, এদের পরিচয়টা বলুক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই লাশগুলো পাওয়া যেতেছে এগুলো কার? আর যে 4 জন নিখোঁজ আছে তার পরিবাররা ডিবি, এসবি, সিআইডি থানা দৌড়াদৌড়ি করতেছে, তবে জানের ভয়ে সবখানে যাইতেছে না। তাইলে এরা কোথায় আছে নিখোঁজ হয়ে 4 জন? একটা বিবৃতিও তো দিতেছে না ভাই, নীরব। দিচ্ছেন না, জি। সারা দেশ জঙ্গিতে ভরে গেছে, একটা বিবৃতি আশা করতেছি যে ভাই এগুলো হইতেছে কেন। জি জি সাদ ভাই, আজ ভয়ঙ্কর ইউনুস ভাইরাসের জন্মদিন। ঈশ্বর প্রতি 100 বছর পর পর এমন ভয়ঙ্কর ভাইরাস পৃথিবীতে পাঠিয়ে থাকেন সোনার বাংলা। জি ধন্যবাদ। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ নিভিয়ে ফেলা হয়েছে। আচ্ছা সাদ ভাই, এই সম্পর্কে কিছু জানেন না? এটা অনেকেই করছেন, যে এই সম্পর্কে কিছু জানেন? থাকার দরকার। হ্যাঁ, জানবো না কেন? দেখেন, আমাদের সেনাবাহিনী প্রধান উনি বহু বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়তো উনি। আচ্ছা, তারপরে উনি গেল হজে। হজে যাওয়ার পরে উনি ওইখানে কি দোয়া করলো, ওই জায়গাতে তো আমরা ছিলাম না, আমরা জানিও না। কিন্তু ওইখানে যদি উনি দোয়া করে থাকে যে হা আল্লাহ, তুমি বাংলাদেশকে ইসলামিক খেলাফত দান করো এবং আফগানি শাসন চালু করার তৌফিক দান করো, আমিন। জোরে বলেন আমিন। আমিন করতেই পারে। এখন যদি এই দোয়া করে থাকে, সেনা প্রধানের দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। তারেক রহমান এখন যে দোয়া করবে আল্লাহর কাছে, সাথে সাথে কবুল হয়ে যাবে। কথাটা একটু ঘুরে বলি আমি, অনেক রেস্ট্রিকশন আছে। কেন কবুল হবে না? আল্লাহ যাকে ভালোবাসে তাদের কিন্তু এত ক্ষমতা দেয়। আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা করে না। এখন তো উনি বাংলাদেশের সব সেনাবাহিনীর মালিক। এখন উনি যদি আল্লাহর কাছে একটা কিছু চায়, ভালোবেসে আল্লাহ তাকে ওই পথ দিচ্ছে। এবার দেখেন, উনি দোয়া করে বাংলাদেশে আসার পরেই বাংলাদেশের সমস্ত জঙ্গি পতাকায় দেশটা ছেয়ে গেল, পথ 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 করে উঠতেছে, ক্যান্টনমেন্টের আসছে। তাহলে এখন কি বুঝবেন? তারপরে আবার এই যে শিখা অনির্বাণ, ওটা নিভানো হয়েছে। তাহলে এখন আমরা কি বুঝবো? এখন যদি সেনাবাহিনী প্রধান দোয়া করে থাকে, তাহলে তো এটা কবুল হয়ে গেছে, আর কিছু বলার নাই। জনগণ জিম্মি, আমি এটা বলে দিলাম আপনাদের দেশের। ভাই জঙ্গিবাদ তো কেউ চায়, বলেন চায়? বিএনপির লোকজন আতঙ্কিত হইতেছে। সেটা কি বিএনপির বহুত নেতার সাথে আলোচনা হচ্ছে, এটা কিন্তু আমরা আনঅফিসিয়ালি আলাপ করতেছি, বড় নেতা। এটা হচ্ছেটা কি, ব্যাপারটা কি? আমাদের লিডার তো কোনো কথাই বলছে, কয় এই বিষয়টা সম্পূর্ণ জানে মাত্র এই সরকারের যে ওই যে কিচেন ক্যাবিনেট আছে 5 জন, তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, আরো 3 জন, এর বাইরে কারো কিছু জানা নেই। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করার সাহসও তো ভাই আমাদের নাই। এখন যদি তারেক রহমানের সম্মতি থাকে এখানে, 2001 থেকে 2005 বাংলা ভাই জিএমবি আব্দুর রহমানরা যা করছে, এই তো এই ওদের আমলেই তো করছিল। এই যে ভয়াবহ গ্রেনেড হামলা ওদের আমলেই তো করছিল। এই কারণেই তো দেশবাসী বেশি আতঙ্কিত। এইটা কেমন কথা? এইটা কেমন কথাটা কেমন যে হঠাৎ করে দেশে সকল জঙ্গি চিহ্নিত এক জায়গাতে হইল, সারা দেশে দাপটের সাথে খেলা দেখা নিষেধ। গতকালকে একটা ফতোয়া পাইছি, বেনামাজিকে পাওয়ার লগে লগে হত্যা করতে হবে। দেশে কোনো আইন কানুন নাই, এদের রুখার মতো কেউ নাই। মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, বলছে বেনামাজিকে পাইলে আগে হত্যা করো, বিচার পরে। নীরব। আচ্ছা বলেন তো ভাই, দেশবাসী কি এই জঙ্গিবাদ পছন্দ করে? দেশবাসী কি এই জঙ্গিবাদকে ভয় পায় না? তাহলে সারা দেশের মানুষ এখন কতটুকু আতঙ্কিত। এখন এখানে দেশবাসী বিভিন্ন ধরনের কথা বলতেছে যে কি তারেক রহমান কি হয়ে এদেরকে খেপাইতেছে না, এদের সাথে হাত মিলিয়েছে, যে এদেরকে খেপাইলে পারে যে আওয়ামী লীগ ঢুকে পড়বো, আমি 1 লাখ টাকাও দিতে পারবো না, আমি এদের সাথে মিশা চাই। এখন জাতীয় সংসদে বাংলাদেশে ভাই আলাদা কিছু নাই। দুঃখের কথাগুলো এই জন্যই বলতেছি। আমাকে কি গ্রেপ্তার করব? আমি রেডি। আমাকে হত্যা করব? আমি রেডি। আমি অনলাইনে প্রকাশ্য বলতেছি, তারেক রহমানের কাছেও বলতেছি যে আমরা তো আপনাকে ভোট দিয়েছিলাম দেশের স্বাধীনতার সপক্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সবাই আপনাকে ভোট দিয়েছিলাম এই জঙ্গিবাদ কায়েমের জন্য তো না।
আপনি যে হাত মিলিয়ে দিলেন ৭১-এর মুক্তিযুদ্ধে, ৭১-এর গণহত্যাকারী যারা ৭৭ জনকে সংসদে নিয়েছেন, ভালো কথা। এখন জামাত বিএনপিকে তো আর আলাদা করা যাচ্ছে না, এতদিন করতে পারি নাই। এক তারা একদম এক, এর সাথে বাকিটিকেও তো এক করে নিলেন আপনি। হেফাজতে ইসলাম, তারপরে হিজবুত তাহরীর, জেএমবি, জয়সি মোহাম্মদ, এখন তো এই টোটাল জঙ্গি সংগঠনগুলো সব এক হয়ে যাওয়াতে, তবে একটা জিনিস হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরাটা শতভাগ নিশ্চিত হয়ে গেল। কিভাবে ফিরবে আমরা বলবো, সেই প্রসঙ্গে আসবো, সেই প্রসঙ্গে অনেকে আমি বলবো আপনাকে, সেটাও আমি বলবো। বর্তমানে দেশের অবস্থাটা আপনি কল্পনা করতে পারতেছেন ভাই? আমি যেখানে বসে আছি, আমার পিছনের রাস্তাটাতে ৩ থেকে ৪০০ পতাকা আছে, খিলগা পর্যন্ত। কারো বাবার ক্ষমতা নাই যে একটা পতাকা খোলা তো দূরের কথা, ওইদিকে চাইও না মানুষ। আমি এবার আমাদের দর্শকদের কাছে চলে, ভারত তো আমাদের বন্ধু, তাই না? 20 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এখনো তিস্তা ব্যারেজ হয়নি। ঠিক আছে, আপনারা এগুলো বলে যান, এগুলো সরকারের কাছে, এখন বর্তমান সরকারের কাছে বলেন, ভারত বিদ্বেষী যারা তারা ভারতকে ধরুক, ভারতকে ধরা হোক, ভারতকে যেভাবে হোক আইনের আওতায় এনে রিমান্ডে নিয়ে তিস্তা ব্যারেজটা বাস্তবায়ন কি করতে হবে, করা উচিত। আচ্ছা, অনেকে বলছেন যে, আবার কেউ বলছেন যে আপনাদের কি অশ্লীল মন্তব্য করতেছে, অনেকে কিছু বলবেন কিনা। আমি বললাম না, ওনারা বলে যাক, কোনো অসুবিধা নাই। অনেক আজে বাজে মন্তব্য আসছে, আমি দেখতে পাচ্ছি। আমাকে নিয়ে, সামাদ ভাইকে নিয়ে কোনো অসুবিধা নেই। যারা বলবে তাদের চরিত্র উন্মোচিত হবে, এটাই তো, তার মুখের ভাষা উন্মোচিত হবে, এটাই। সামাদ ভাই বইয়ের ভাষায় বলছেন, আর আমিও বইয়ের ভাষায় কথা বলছি। আর যারা বইয়ের ভাষাহীন বক্তব্য এখানে তুলে ধরছেন, তাদেরকেও অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যে আপনি যে ধন্যবাদ দিচ্ছেন, আমি দিতে চাইছিলাম, কারণ ওনাদের জ্ঞান হলো এইটুকুই যে ওনারা শিশু বলাৎকার আর ভিক্ষার চাইল খাওয়া ছাড়া ওদের জ্ঞানের পরিধি এর বাইরে নাই। ওনারা যে এখানে একটা কমেন্ট করতে পারতেছে, এটাই ওনাদের যোগ্যতা। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। আপনারা আসেন মাদ্রাসা থেকে, একটু বাইরে আসেন, আপনারা আলোর পথে আসেন, ওনাদেরকে ধন্যবাদ। দেখছে সেই জন্য ধন্যবাদ ভাইয়া। লাইভটা পারলে একটু শেয়ার করে দিন, আরো ভালো লাগবে। আর চ্যানেল 16 একটু সাবস্ক্রাইব করবেন, জি প্লিজ। এইটা এই অনুরোধ আপনাদের কাছে রইল। আর আমি কমেন্টস আজকে অত পড়ছি না, জয় হবে ইনশাল্লাহ। জি সামাদ ভাই, এখন আমি একটা বিষয়, আজকে পত্রিকায়, দৈনিক ইত্তেফাক পত্রিকায় এনডিটিভির সেই সাক্ষাৎকার, শেখ হাসিনার সেই সাক্ষাৎকারটি তারা অনুবাদ করে দিয়েছে। সেখানে হেডলাইন করেছে যে এই বছরই দেশে ফিরবো, এই বছরই আমি দেশে ফিরবো শেখ হাসিনা। এনডিটিভির সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এই কথা বলেছেন, এবং কেন আসবেন সেটাও বলেছেন, কি কারণে আসতে চান সেটাও বলেছেন। দেশের মানুষ চায়, দেশের মানুষ বলেছে, দেশের মানুষ কষ্টে আছে, দেশকে উদ্ধারের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের একমাত্র দল এখন পরিষ্কার হয়ে গেছে আওয়ামী লীগ। সেই কারণে তিনি দেশে আসতে চান, দেশের মানুষের পাশে দাঁড়াতে চান। আপনার বক্তব্য, শেখ হাসিনার আসার প্রাসঙ্গিকতা কি, কেন, কি কারণে আসা উচিত, একটু যদি বলেন প্লিজ। দেখেন, আমি কিন্তু আরো 3 মাস আগে একটা ডেট দিয়েছি আপনাদেরকে, যে অনলাইনে বলছি, সব অনেক চ্যানেলে বলেছি, আমার নিজের চ্যানেলে বলছি, 14 থেকে 17 আগস্ট শেখ হাসিনা দেশে ফিরবেন। আচ্ছা, কিন্তু এখন এই বাঙ্গু মমিন যারা আছে বাংলাদেশে, এনাদের তো জ্ঞানের পরিধি কতটুকু, এটা তো আমরা সবাই জানি। বনিয়ামিন বলে এরা হলো চৌধু জনতা। একজন লোক বুয়েটের ইঞ্জিনিয়ার বা অধ্যাপক, কিন্তু আমার দৃষ্টিতে ও হলো চৌধু জনতা, ওর কোনো কমন সেন্স নাই। যখন সে আইএসএল পতাকা তুলে যারা চলে যাবে, তখনই বলবেন যে এরা হলো বোকাচোদা, এদের পুঁথিগত কিছু বিদ্যা পাঠ করছে। এই পৃথিবী কিভাবে চলে, দেশ কিভাবে চলে, অর্থনীতি কি, রাজনীতি কি, সমাজনীতি কি, এদের কোনো জ্ঞান নাই, সে যতই শিক্ষিত। আমি যে বলেছিলাম যে শেখ হাসিনা 14 থেকে 17 আগস্ট বাংলাদেশে আসবে, ওরা মনে করছে আওয়ামী লীগ একটা মিছিল বের করলে তো আমরা ওখানে মেরে ফেলতেছি 5 জন, ধরে জেলে নিতেছি আর খালি পিটিয়ে দিচ্ছি। তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আসবে? আমাকে বলতেছে এগুলো পাগল, আর না হলে গালাগালি করতেছে, আর না হলে বলতেছে যে আওয়ামী লীগের টাকা খাইছে।
ইসরায়েলটা খাইছে, যাই হোক, এটা বলুক। আমি বলি আপনাকে ক্লিয়ার কাট কথা, প্রথমে বুঝতে হবে যে শেখ হাসিনা কি, হু ইজ দ্যাট ম্যান পারসন শেখ হাসিনা। শেখ হাসিনা হলো এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আচ্ছা, এক, এটা আপনাকে স্বীকার করতে হবে না, আমাকে স্বীকার করতে হবে না, এটা স্বীকার করে জাতিসংঘ, এটা স্বীকার করে আমেরিকা, এটা স্বীকার করে সারা বিশ্ব। বাংলাদেশ অপ্রাখেন, আপনারা কেউ স্বীকার করেন না, ঘটনা তো সত্য। তারপরে উনি 21 বছর রাষ্ট্রনায়ক ছিলেন বাংলাদেশের। আমার কথাগুলা ভালো করে লিখে রাখেন। শেখ হাসিনা বাংলাদেশ 21 বছর শাসন করছে, এবং কিভাবে করছে? শেখ হাসিনা যখন তরুণী, তখনই তার পিতা মাতা ভাই বোন সহ সবাইকে হত্যা করছে। সে তখন এতিম। সেই এতিম অবস্থা থেকে সে রাজনীতিতে ফিরা রাজপথে লড়াই করিয়া সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। আসার পরে আবার রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে চলে গেছে, গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করিয়া এই 20 কোটি মানুষের আস্থা অর্জন করে আবারও ক্ষমতায় আসছে, আবারও ক্ষমতার বাইরে গেছে, আবারও আসছে। 21 বছর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি আছিল। বিশ্বে এখন যারা রাষ্ট্রনায়ক আছে দেখান তো, কয়জনরা, 2-1 জন ছাড়া, কয়জন, চীন ছাড়া কয়জন আছে যে রাজতন্ত্র আরেক জিনিস, স্বৈরতন্ত্র আরেক জিনিস, এরকম গণতান্ত্রিক নেতা রাষ্ট্রনায়ক 20 বছর একটা দেশ পরিচালনা করছে? আমেরিকায় আছে কেউ? ইউরোপীয় ইউনিয়ন আছে কেউ? তাহলে আপনি তো অভিজ্ঞতার দাম দিবেন না। এই রাষ্ট্রটা কিভাবে চালিত হয়, কিভাবে আন্দোলন করতে হয়। আমি বাংলাদেশ চ্যাপ্টার বাদ দিলাম, বিশ্বের যারা মরল তারা তো শেখ হাসিনাকে চেনে, বঙ্গবন্ধুরে চিনে, শেখ হাসিনা কি জিনিস তারা জানে। আমি এবার বলে দিই, একটুখানি বাদ রাখছিলাম, বলছিলাম বা ওইটুক বলে দিই। আরে শেখ হাসিনা ভারত থেকে যাইব হলো জাতিসংঘের সামনে স্পেশাল চার্টার বিমানে, এবং আমেরিকার কিছু প্লেন আছে যেগুলা হোয়াইট হাউস কখনো আক্রান্ত হলে সেই বিমানে চড়িয়া সেই দেশের প্রেসিডেন্ট একমাত্র নিরাপদ জায়গায় চলে যায়। সেই বিমানে চড়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তোমরা চেয়ে চেয়ে দেখবা। এইটুকু কথা আমি কিন্তু ভেঙে দিইনি তোমাদের, এখন দিলাম। শেখ হাসিনা আজকে নিজের মুখে ডাইরেক্ট বলছে, বিশ্ব মিডিয়ায় তো চলে গেল, এটা এনডিটিভিতে বলছে যে আমি এই বছর আসছি। এখন তোমরা রেডি হও, বদর বাহিনী তৈরি করতেছো, 10 জন আওয়ামী লীগের মিছিল বাইর করতেছে, 5 জনকে হত্যা করতেছো। তোমরা কি মনে করতেছো শেখ হাসিনা ওই কয়জন ছাত্রলীগের ভরসায় বাংলাদেশে আসবো? শেখ হাসিনা 21 বছর রাষ্ট্রনায়ক ছিল, সারা বিশ্বব্যাপী তার পরিচিতি আছে, তার যোগ্যতা আছে। তার শেখ হাসিনাকে ধারণ করার মতো ক্ষমতাই তো তোমাদের নাই, তাকে চেনার মতো ক্ষমতাই তো সেই নাই। তোমরা তো হাসতেছ বা অবাক হয়েছ যে শেখ হাসিনা কি পাগল হয়ে গেল, তার ফাঁসির রায় আর সে আসতে চাইতেছে। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। চোদ্দার ঘরের চোদ্দা তোমাগো এই যে 2 কোটি বাঙ্গু আছো, তারা পোড়াইলে এক মুষ্টি ছাই হইব। তোমাকে পোড়াইলে তোমাকে অতীত কি বিশ্ববাসী তোমাকে জানে? বলাৎকার হিসেবে, ভিক্ষা জাকাত খাওয়ার লোক হিসেবে, গণহত্যাকারী হিসেবে। তোমাদের বংশ পরিচয় কি? তোমাদের নিজ ব্যাকগ্রাউন্ড কি? তোমাদের ক্ষমতা কি? তোমরা শেখ হাসিনাকে চিনতে পারবা? শেখ হাসিনাকে ধারণ করতে পারবা? তোমরা মনে করতেছ তোমরা একটা বদর বাহিনী তৈরি করে রাখবা, শেখ হাসিনা আসবার ওখান থেকে ধরে নিয়ে জেলে দিবা, সেই স্বপ্ন দেখতেছ? একটু অপেক্ষা করো। শেখ হাসিনা যে ঘোষণা করছে, এই যে বাকিটুক দিলাম আমি, উনি আসবো আমেরিকার চার্টার বিমানে, তোমরা তখন কই থাকবা সেটা দেখবো সেদিনকে। ধৈর্য ধরো। না, এটা আরো ত্বরান্বিত হয়েছে। হিলবি যত ঢুকবে তত, তোমরা যত তাড়াতাড়ি পতাকা উড়াইছো বাংলাদেশে, এইবার বিশ্ব মরণরা বলছে আর সহ্য করার সময় নেই, এখন ওখানে তাড়াতাড়ি করে শেখ হাসিনাকে রিপ্লেস করো।
এই শেখ হাসিনা বলে দিয়েছে যে আমি আসতেছি। এতদিন এইভাবে ওপেন বলে নাই, ডেট দেয় নাই তোমাকে। তোমরা কালো পাতাকে দেশ ছায়া ফেলছো। এই দেশটা আফগানিস্তান হবে, আমেরিকা মানবো, রাশিয়া মানবো, ইউরোপিয়ান মানবো, চীন মানবো? তারা তো দ্রুত রিপ্লেস করতেছে। ধৈর্য ধরো। ধন্যবাদ। চীনের কথা যে বললেন, চীনে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে অন্য দেশের সরকার প্রধানকে বসিয়ে রেখে শি জিনপিং আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। তার মানে আমাদের সাথে তো অন্য দেশের সরকার প্রধানকে বসিয়ে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। চীন তো আমাদের অন্তরে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলতে হয় তাহলে কথাটা শুনেন। পুরা দেশ, এই যে কসা জাহিদ দিল্লি এয়ারপোর্টে যে একটা নাটক করল, তাকে অনুমতি দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সে ভিতরে ঢুকে নাই, সে কিন্তু চলে আসছিল। আচ্ছা, আসার পরে কি চিন্তা করলো দেখেন, আমরা তিস্তা ব্যারেজ প্রকল্প চীনকে দিয়ে দিব, এইবার দেখি ভারত কি করে। ভারতে এবার আমরা খাইছি। প্রথম প্ল্যান কি, তিস্তা ব্যারেজ প্রকল্পটা আমরা এখন চীনকে দিয়ে দিব, এক। 2 নম্বর কি করবা তোমরা, সৈয়দপুর বিমানবন্দর হবে, যেটা এশিয়া মহাদেশে এত বড় নাই, চীনকে এটাও দিয়ে দেবো আমরা। আর কি করবা, হাইওয়ে 8 কলামের রাস্তা একটা, এটা করবো আমরা একেবারে 7 সিস্টার থেকে একদম রাজধানী হয়ে চীন পর্যন্ত চলে যাবে, এটাও দিয়ে দিব। তারপর কি করবা, তারপর তো 7 সিস্টারটা আমরা দখল করব, কারণ 7 সিস্টারের পাশ দিয়ে ওখানে সব চীনারা থাকবে, ওখানে ভারত এবার খাইছি। আরো অনেক অনেক, বাংলাদেশে একটা ঈদের আমেজ হয়ে গেল ভাই। ঈদ মনে হলো যে ঈদ কি, যখন ঘোষণা করলো তারেক রহমান যে আমি মালয়েশিয়া হয়ে নিয়ে যাবো, আচ্ছা আসেন। এবার ওই 3-4 দিন খুব শান্তিতে ছিলাম ভাই বাংলাদেশে, যে চারিদিকে খুশির বন্যা, জোয়ার। এবার সব চীন দিয়ে দিলাম, এবার ভারত আমরা দখল করবো, 7 সিস্টার করবো, সব করবো। এবার গেছে বলে মালয়েশিয়া। আচ্ছা, মালয়েশিয়াতে যাওয়ার পরে মালয়েশিয়া উপহার দিল কি আমাদেরকে, বন্ধু আমার কি জাদু জানে, হাবিবের যে গানটা কে চয়েস করে দিছে জানি না, কিন্তু একটা সুতা পরিমাণ কিছু দিল না। তারেক রহমান তো বলেই গেছিল এখানে, আমি জানি যেটা যাওয়ার উদ্দেশ্যই ছিল যে 3 বছর ধরে শ্রম বাজার বন্ধ, 11,70,000 ছেলে আবেদন করে রাখছে বিভিন্ন ইয়াতে, ট্রাভেল এজেন্সি যাওয়ার জন্য ওয়েটিং আছে মালয়েশিয়ায়। এই 3 বছর বন্ধ না থাকলে 11 লক্ষ যাইতো মালয়েশিয়ায়। তার কারণ তো বলেই গেছে যে এটা খুলবে, এই যে আরো বন্ধ হয়েছে, তাই নাকি? বিষয় বলতে ওখানে শুধুমাত্র ওই একটা গান উপহার দিছে। এখন অনেকেই বলতেছে যে এই যে গান বলতেছে জাদুকরের গান, জাদুকর মানে তো ফাঁকিবাজ, প্রতারক, ভেলকিবাজ, মানুষকে মিসগাইড করা। দেখি এখন আমাদের প্রধানমন্ত্রীকে উনি ওই দৃষ্টিকোণ থেকে গানটা উপহার দিলেন নাকি, না ভালোবাসা দিলেন যে তুমি বন্ধু জাদু যা, মানে ভেলকি দেখাইতে আইছো আমার, এরকম কিছু? যদি ভালোবাসাই দিত তাহলে অন্তত 50,000 লোক ঢোকার তো অনুমতি দিত। ঠিক আছে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার যখন আসছে তার সম্মানে চাইছি যখন ভিক্ষা, একটা ফকিরকে, এটা আমি আমার প্রধানমন্ত্রীকে ফকির বলতেছি না, আমার দরজে একটা ফকির আইছে, মাফ করো না বলে 1 কোটি টাকা দিয়েও তো দিতে পার। তুমি শ্রমবাজারটা পুরো উন্মুক্ত না করে এটাও বলতে পারতো যে প্রাইম মিনিস্টার যেহেতু বলছে বাংলাদেশে নিজে আইসা, তাও 1 লক্ষ দাও, তোমার 1 লক্ষ দাও, 10,000 দাও, কি হলো তাহলে? তাহলে চীনের শূন্য, ঘুরে গেলাম চীনে আমরা। আচ্ছা রাখেন, গেলাম চীনে এবার বলা হলো যে ভাই বড় আশা করে এসেছি ফিরায়ও না, কি নেন আমাদের তিস্তা ব্যারেজটা আপনি নেন। বলছেন না এটা সম্ভব না। বলছে কেন? কেন বলতে লাগলে তো অনেক সময় লাগবে, তারপর একটু বলি। যখন চাপাচাপি করতেছে, এটা তো ভারতের পেটের ভিতরে, আমরা তার সাথে রেশারেশি করে এত পুঁজি খাটাবো না। সফর সঙ্গী যারা ছিল তার ভাষ্য একজনের কথা হয়েছে যে ওদের ভিউটা এরকম। আনঅফিসিয়ালি কথা বলছি আমি আপনাকে, যে মাননীয় শেখ হাসিনা এই তিস্তা ব্যারেজ বলছিল
ভারতকে দিবে, মোদীকে দিবে। তাহলে এখন কি হয়েছে আপনাদের? তাহলে আমরা তো মোদীর সাথে, ভারতের সাথে শত্রুতা আমি করে ভারতের পেটের ভিতরে আছেন আপনারা। আপনারা বলতেছেন যে সেভেন সিস্টার দুর্বল, সেভেন সিস্টারও তো তাদের, আপনারা আছেন কোথায়? অর্থাৎ কথা হলো কি, তারা তো বললো তাহলে এটা নিয়ে না সৈয়দপুর ইটা করেন, এই বিমানবন্দরটা করেন, সে এটাও সম্ভব না। তো বলছে তাহলে হাইওয়ে রাস্তাটা করেন, মাফ করবেন, এটা কোন কি? আমরা তো পুরো দেশবাসীকে বলে আইছি, আর ভারতের তো ধমক দিয়ে থুয়ে আইছি, যাইতেছি, সব দিয়ে দিতেছি ওখানে। এখন যে আমরা কি বলবো বাংলাদেশে? তো বলতেছে তাহলে তো আর কোনো কথা নাই, কি বলবো? তো বলছে আচ্ছা একটু কথা শুনেন। কি বলছে? আপনারা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে একটা করিডোর দেন, আমরা ব্যবসা বাণিজ্য করবো বাংলাদেশে। যেটা আমেরিকা চাইছে আমেরিকাকে দিয়ে না, আর আমেরিকার সাথে হাঙ্গা বলছেন না। আমরা ভারতের সাথে সম্পর্ক খারাপ কইরা ভারতের পেটের ভিতরে কোনো প্রকল্পে আমরা ইনভেস্ট করব না। আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি আপনাদের সাথে, এই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করব, আমাদেরকে এই করিডোরটা দেন। ব্যবসা বাণিজ্য যেভাবে চলছে এভাবে চলবে। আর এটা সত্য কথা, আসলে এই পৃথিবীর কোন দেশে চীন সৈন্য পাঠিয়েছে দেখছেন? আমি নিজেই বলতেছি যে আমার মেয়ে, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, এখন পাশে এই বনে যুবরাজ আইছিল শিকার করতে। এখন আমার পছন্দ হয়েছে যুবরাজকে আমার মেয়ের জন্য। এখন আমি কি করলাম, চারিদিকে মিষ্টি খাওয়াইতেছি আর ঘোষণা দিতেছি যে আমার মেয়ের বিয়ে অমুক যুবরাজের সাথে দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। যখন যুবরাজের কাছে যাব তখন না তারও তো করতে হবে বিয়েটা, আমি এক পক্ষ দিলে তো হবে না। আমরা যে ডিক্লার দিয়ে দিলাম যে এগুলো সব চীনকে দিয়ে দেবো, এখন চীন তো রাজি না, কিছুই নাই। এই তো হলো বর্তমানে পরিস্থিতি। আচ্ছা, এখন এই প্রেক্ষিতে আমি আরেকটা কথা বলি। এই যে চীন সফরটা হলো, এটা কি ভারত আর আমেরিকার সাথে আমাদের সম্পর্ক খারাপ হলো না ভালো হইলো, বা আন্তর্জাতিক ভাবে কি অবস্থা? চীনের সাথে খারাপ তো আমরা করছি, আমরা তো আগেই ঘোষণা দিয়ে দিছি এই সালারে সাইজ করবো, যাইতেছি চীনে, জুতার বাড়িতে আমরা খাইলাম না। এটা মোদির ক্যারিশমা, মোদির যে ক্যারিশমা, ভারতের যে যোগ্যতা, এর কাছে আমরা তো জুতার বাড়ি খেয়ে ঘুরে আইলাম না, আমরা তো আগে ডিক্লার দিয়ে দিছি। তাহলে আমরা তো জুতার বাড়ি খেয়ে ঘুরে আইলাম। তোমরা আমেরিকার লোকে হাঙ্গা বইছো, সারা জীবন বলছো যে ভারতের কাছে দেশ বিক্রি করছি। 54 বছরে ভারত বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করে নাই, একটা বোমাও মারে নাই কোনোদিন। বাংলাদেশের সাথে সেরকম কিছু হয় নাই, সব সরকারের সাথেই বাংলাদেশের সাথে বাণিজ্য চলতেছে। কিন্তু এখন আমরা পড়ে গেছি হলো আফগানিস্তান এবং পাকিস্তানের যে পরাজিত শক্তিটা ছিল, যারা এখন 2 পাকিস্তানকে এক করতে চায়, এদের খপ্পরে পড়ে না আজকে 1,70,000 আবেদন করছে। গতকালকে ভিসা আবেদন উন্মুক্ত করছে, আপনি অনলাইনে ঢুকেন, 1,73,000 আবেদন করছে একদিনে। কি বুঝলেন আপনি? শুধুমাত্র বাংলাদেশে যারা এটাকে পূর্ব পাকিস্তান করতে চাইতেছে, যারা বাংলাদেশের সারা দেশে জঙ্গি পতাকা লাগাইছে, এই গোষ্ঠীটা ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধানোর জন্য চেষ্টা করতেছে। কিন্তু চীন, তারা কি এত বোকা? কই কি হইলো? কোনো আলোচনাই তো হলো না, তারা তো কিছুই নিতে রাজি নাই, নিল না। আপনারা যেগুলো ঘোষণা দিলেন, তাহলে আপনারা কিভাবে বলেন যে চীন আপনাকে সাহায্য করবে, ভারতের লোক আপনি হামলা করবেন, যুদ্ধ করবেন? এটা নমুনা তো পাইলেন, নমুনা পাইছেন? চীন স্বার্থ ছাড়া, চীন এমন স্বার্থ, সবাই স্বার্থ চায়, কিন্তু চীনের মতো এরকম পৃথিবীতে আর নেই, কোনো অংশগ্রহণ নাই। শেখ হাসিনা বাংলাদেশে শিল্পমন্ত্রী করছিল দিলীপ বড়ুয়ারে, সবাই অবাক হয়ে গেল যে দিলীপ বড়ুয়ার একটাও কর্মী নাই, সাম্যবাদী দল, ওই যে তোহা সাহেবের দল, কিছুই নাই। দেখেন শেখ হাসিনা তারে মন্ত্রী করলো। ওরা কি জানে এই যে দিলীপ বড়ুয়া এখন কোথায়? দিলীপ বড়ুয়া এখন চীনে। চীনের কথা ছাড়া বাংলাদেশে, দিলীপ বড়ুয়ার কথা ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না, এটুকু আপনাকে আমি বললাম। এখন দিলীপ বড়ুয়া হলো চীনে, ওটা শেখ হাসিনার প্লেয়ার। আর এটা তো অরিজিনালি ভারতের সাথে বিরোধিতা
এটা করতেছে বা ভারতের সাথে একটা যুদ্ধ, দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদায় ডক্টর ইউনূস এখন আজকে বাংলাদেশে তার জন্মদিবস যেভাবে পালন করলো সবাই, একটা বাজারের কুত্তারও জন্মদিন অনেক জায়গায় আমি পালন হইতে দেখছি, একটু সম্মানের সাথে হয়। তাহলে যে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে কেউ বলতেছে কুত্তার বাচ্চা, কেউ বলতেছে সুর বাচ্চা, কেউ বলতেছে মহাভারত, তারা আমার কথা না, ফেসবুকে ঢুকে আপনারা দেখেন এই বদমাশটার টিআইবির রিপোর্ট দেখেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এটা সংসদে বলছে যে ইউনূসের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, মানে এমন দুর্নীতি হয়েছে। টিআইবির প্রতিবেদন বলছে এই পত্রিকাটা আপনারা পড়েন, আর মাননীয় প্রধানমন্ত্রী এটার সাথে কারা কারা জড়িত ছিল এটা তদন্ত হোক। দেখি জামাতের সব চুপ হয়ে গেছে। শেখ হাসিনার 15 বছরে যে দুর্নীতি হয়েছে, এই 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন আজকে সংসদে, আর টিআইবি রিপোর্ট আপনিও দেখছেন, আমরাও দেখছি। 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে কয় লক্ষ কোটি টাকা, সেটাও দেখলাম, আমার মুখস্থ নাই, এটা পত্রিকা আছে, প্রথম আলোতে আসছে, সব পত্রিকা আসছে, দেখেন পত্রিকা। এই কুত্তার বাচ্চাই, এই শুয়োরের বাচ্চারে ওরে ফাঁসিতে ঝুলিতে হবে, ও আরো কিছুদিন বেঁচে থাক, পৃথিবী যেখানেই থাক ওকে ধরে আনা হবে। আমরা চাই যে সে বেঁচে থাক। যে হাজার হাজার শিশুকে হামে হত্যা করে সে এখন শিশুদের নিয়ে নাইচা জন্মদিন পালন নাচছে, কিন্তু ও তো একলা করে নাই, এই চক্রটা সবাই করছে। এই যে এনসিপি বলেন, জামাত বলেন, এরাই তো এই 18 মাস ক্ষমতায় ছিল। এখন ওরা উল্লা ফাইফা অনেক বড় হয়ে গেছে ভাই। ওরা এই 18 মাসের লুটপাটের কারণে এদের হাতে এখন প্রচুর অর্থ। 18 মাসের লুটপাটের প্রচুর অর্থ তাদের কাছে, প্রচুর অস্ত্র তাদের কাছে। তারেক রহমানকে খেয়ে ফেলাই নাকি যে কোনো মুহূর্তে, আমি তো এই আতঙ্কে আছি। কারণ উনি যেহেতু এই জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না, তাহলে এখন পাকিস্তানের সব ভয়ঙ্কর জঙ্গিরা বাংলাদেশে 1 নম্বরে। নাম্বার 2, এদের তো লক্ষ্যই থাকে রাষ্ট্রীয় ক্ষমতা বেসাকার করে। নাম্বার 2, 500 থানা লুট হয়েছিল, সব অস্ত্র কিন্তু এদের কাছে। জঙ্গি কারা বাংলাদেশে? জামাত, এনসিপি, শিবির, হেফাজত, হিজবুত তাহির, এরাই তো একটা চক্র। সব আমরা এর সাথে যোগ দিছে রাওয়া কালামের সেনাবাহিনী। এদের কাছে 7.62 আছে, থানা লুট করছিল, সেই সমস্ত অস্ত্র এদের কাছে আছে। আবার পাকিস্তান থেকে নিয়মিত অস্ত্র আসতেছে, এই তথ্য আবার র দিতেছে, মোসাদ দিতেছে, এই সীমান্ত এলাকায় মজুদ করছে। আর আমি তো আতঙ্কিত যে আমাদের তারেক ভাই কি খেয়ে দেয় নাকি, ওরা ক্ষমতাটা নিয়েই যায় নাকি। কিন্তু উনি তো বড় চুপচাপ বসে রয়েছে নিশ্চিন্তে, উনি তো কোনো কথা বলতেছে, মুখ খুলতেছে না। তাহলে এবার মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এই বক্তব্যটা আমি বলতে চাইছিলাম না যে শেখ হাসিনা কিভাবে ফিরবে। বাঙ্গুরা প্রস্তুতি নিতেছ যে তোমরা তাকে তো ফাঁসির রায় দিয়ে রাখছ, এখন ওখান থেকে ধরে ফাঁসি কাছতে নিয়ে যাবে। আরে যে বিমান আসবো ওই বিমানের শব্দেই তো তোমরা মারা যাবে না। তোমরা তখন কই থাকবা, একটু ধৈর্য ধরো। তোমরা তখন কই থাকবা? আরে ভাই এটা কি ছোটখাটো? আরে ভাই এটা তো গড গিফটেড ন্যাচারালি। 21 বছর এই দেশের রাষ্ট্রনায়ক ছিল যে ব্যক্তি, তাকে ধারণ করার মতো, স্টাডি করার মতো, তার সম্পর্কে জানার মতো লোক আসেন বাংলাদেশ। উনি আসবো, ওনার মতো করে আসবো, তোমরা ফাল পারো। এই যে আজকে রাজাকার, একটা জঘন্য রাজাকারকে বিচারপতি নিয়োগ হচ্ছে, শিশুর মনিরে হাইকোর্টের বিচারপতি নিয়োগ হচ্ছে। এখন ভালোই হইতেছে, মনের কষ্ট অনেক কথাই বলে ফেললাম, ভালো হইতেছে। কি বিএনপি আর জামাত যুদ্ধ অপরাধী, গণহত্যাকারী, ধর্ষক, আলবদর, রাজাকার, জঙ্গি, বিএনপি এবার এক হয়ে গেছে। এখন আর বিএনপি যে মুক্তিযুদ্ধের দল, সেই বাহাদুরি আর চলবে না। এখন 75% লোক এই সরকারের বিরুদ্ধে একাত্তর। বলবেন 75% হলো কেমনে? বিএনপিরই তো আছে 35-40%। আরে বিএনপির অর্ধেক লোকই তো কামতেছে, যেটা কি করতেছে তারেক রহমান, কামটা করলো কি? কথাটা বিশ্লেষণ করেন পরে। আপনি তো একজন বিখ্যাত সাংবাদিক,
আমার কথাগুলো আবার পরে আপনি একটু নিজে বিশ্লেষণ করেন যে আমি যে লোকটাকে এত সম্মান করে আনি দুইটা কথা বলার জন্য, উনি কি খালি ফাঁকা আওয়াজ করে না তার কথার যৌক্তিকতা আছে, এটা আবার আপনি একটু বিচার বিশ্লেষণ করুন। 75% লোক এখন বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে, একটা কারণেই তারা জঙ্গিবাদ চায় না। গান তো নিষিদ্ধ হয়েছে, এখন ফুটবল খেলা দেখাও নিষিদ্ধ টিভির পর্দায়। ফুটবল খেলা আপনি দেখতেও পারবেন না। এই অবস্থা কি দেশের মানুষ চাই? তো দেখি এখন ক্ষমতা যদি থাকে এই সরকারের, একটা নির্বাচন দেন তো দেখি, ফেয়ার দেওয়া লাগবে না, খালি নির্বাচন দেন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেন, দেখি তো ওই 25% সিটি পাইবেন সবটি মিলে, 75% সিটি আওয়ামী লীগ পাবে, কারণ জনগণের তো আর কোনো উপায় নেই। আমি তো আওয়ামী লীগ করি না, তাহলে আমি আপনাকে ভোট দিয়েছিলাম কেন? আমাকে দিয়ে বুঝাইলাম। বিএনপিকে ভোট দিয়েছিলাম কেন? তাহলে এখন আমি তো পাস করতে পারবো না, আমি তো দিব আওয়ামী লীগকে। আমি তো এই জঙ্গিবাদ চাই নাই, আমি তো আলাদা আলাদা দেখছি সব, জামাত আলাদা দেখছি, শিবির আলাদা দেখছি, ৭১ গণহত্যাকারী আলাদা দেখছি, জঙ্গিবাদ আলাদা দেখছি, বিএনপিকে আলাদা দেখছি। আপনি তো এক জায়গায় হয়ে গেছেন, সংসদেও এক। আরে সংসদের ভিতরে বলতেছে সংসদ সদস্যরা যে দেখেন এই মেকিং গেম জনগণ কিন্তু মানব না। সংসদ সদস্যরা বলতেছে, ফারহানা বলছে, রুমিন ফারহানা, ফজলুর রহমান সাহেব বলছে, আরেকজনও বলছে যে দেখেন মেসি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা যদি আমরা স্টেডিয়ামে দেই, আগে যদি বলে দেই যে মেসির কয় গোল দিবে এখানে, একদিন দেখবে জনগণ যে চেহারাটা দেখাছি, পরের দিন কিন্তু যাবে না। পাতানো খেলা জনগণ খায় না। এখন ওখানে পাতানো খেলা, এটা কিন্তু জনগণ আশা করে নাই, কারণ আমরা ঘৃণা করি, দেশবাসী এদেরকে ঘৃণা করে। আর ঘৃণা যদি নাই করতো তাহলে তো জামাতকে ক্ষমতায় আনতো, 3টা সিট পাবে জামাত। কেন? দেশ স্বাধীনের 54 বছর হয়ে গেল, আমি চ্যালেঞ্জ করলাম, এখনো এই দেশের জনগণ ভুল করে নাই, তাদেরকে 3 থেকে 5টা আসনের মধ্যে রাখছে, তাও কিভাবে? বিএনপির ছায়া তলে, বিএনপির আশ্রয়ে, বিএনপির প্রশ্রয়ে থাকার পরেও যদি আওয়ামী লীগ বিএনপি সব দল নির্বাচনে অংশগ্রহণ করে, 3 থেকে 5 আসনের মধ্যে তাদেরকে রাখছে দেশের মানুষ, তাহলে তাদেরকে তো ভোট দিয়ে ক্ষমতায় নিত। কিন্তু মানুষ তো ৭১ কথা ভুলে যায় নাই, এখনো তো তাদের চরিত্র ভুলে যায় নাই, তারা তো ওই একই কাজই করবে। তারা যেদিনকে ক্ষমতায় যাবে ওই দিনকে পিছিয়ে সব নারীগুলোর ঘরের মধ্যে আটকে ফেলবে, এটা তো সবাই জানি আমরা। তাহলে সেই বিএনপি, সেই জামাত, যুদ্ধাপরাধী, রাজাকার, জঙ্গি যখন তারা এক হয়ে গেছে, তখন শেখ হাসিনার এই দেশে আসাটা অবসম্ভাবী হয়ে গেছে। বিশ্ববাসীর সমর্থন তার দিকে চলে গেছে। এটা এরা নিজের অজান্তেই নিজের পায়ে কুড়াল মারছে। আর বিশ্ব সমর্থন করে কিন্তু সবসময় এইদিকেই। তারা এখন দেখবো যে বাংলাদেশের জনগণ কোন দিকে, ডলার দিলেও এইদিকেই দিবে, আর টাকা দিলেও এদিকেই দিবে, সমর্থন দিলে এদিকেই দিবে। এখন 75% লোক এই এক সপ্তাহের মধ্যে দেশের 75% লোক এই সরকারের বিপক্ষে চলে গেছে, এক সপ্তাহের মধ্যে। জি, টোটালটা কিছুটা আশা করি ভুলে গেছি। জি, যে বেঈমান বাঙালি জাতি প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনার বাংলাদেশে আসা উচিত। জি, ধন্যবাদ শেখ হানিফ। আগামী নির্বাচন জামাত একটি সিটও পাবে না। জি, ধন্যবাদ। এখন নির্বাচন হলে আওয়ামী লীগ 280টা সিট পাবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আমিনুল ইসলাম, তিনি বলছেন বিএনপি যাতে মাতাল তালে ঠিক, বিএনপি ভোট নেওয়ার পর আওয়ামী লীগকে ছুড়ে ফেলেছে, জামাতের ক্ষমতা লাগবে, বিএনপি ছাড়া জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমি একই লোক লাইভ করবেন না। জি, আমি বুঝি নেই, আমি আজও ভুলিনি 1971। জি, ধন্যবাদ। বিএনপি জামাতা একমাত্র রিপিট আর রিপিট। জি, ধন্যবাদ। শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 1 কাপ গরম চা খেতে পারেননি, সারাক্ষণ কাজ করতেন। জি, ধন্যবাদ। ইসমাইল ভাই, এমপি সাহেবের প্রেস বিজ্ঞপ্তি ফলো করে দেখুন।
এমপি সাহেবের সত্যতা এখানে আছে। জি ধন্যবাদ। জি সামাদ ভাই, আপনার কনক্লুডিং অ্যাড্রেস আমরা শুনতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ। আপনি এবং আপনার লোক